কেমন আছেন? তিথি কৃত্রিম হেসে জবাব দিল। ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। এরপর খানিকক্ষণ চুপ করে রইল বুলবুল। দৃষ্টি এদিকে ওদিকে করে সময় ব্যয় করলো কিছুটা। ইতস্ততভাবে জিজ্ঞেস করলো, তুর্নাকে দেখছি না যে, কোথায় ও? ও তো হোস্টেলে নেই। নেই মানে? বললো কি এক প্রয়োজনীয় কাজে যাচ্ছে। প্রয়োজনীয় কাজ? বিস্মিত হলো বুলবুল। তুর্না কি একা একাই গ্রামে চলে গিয়েছে? কিন্তু কেন? বুলবুল তো যাচ্ছিল তার সাথে, তবে একা কেন? তিথি স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যাঁ, তাই তো বললো। ব্যক্তিগত বিষয় ভেবে আমি আর বেশি কিছু জিজ্ঞেস করিনি। সে কি গ্রামে গিয়েছে? তিথি নম্র সুরে জবাব দিল। আমি জানি না ভাইয়া। বুলবুলের মনের ভেতর খটকাটা আরো বাড়ল। তুন্নার মতো গোছানো একটা মেয়ে কাউকে কিছু না জানিয়ে এভাবে উধাও হয়ে যাবে, এটা মানা যাচ্ছে না। সে পকেট থেকে ফোন বের করে আবারও তুন্নার নাম্বারে ডায়াল করলো, কিন্তু তুন্না কল ধরলো না। সমস্যা কি মেয়েটার? ওর চিন্তায় যে কেউ একজন অস্থির হচ্ছে, এই তথ্য কি সে জানে না? এতটা অবজ্ঞা কবে থেকে ঘিরে ধরল তাকে? বুলবুল একটা দীর্ঘশ্বাস ফেলে তিথির দিকে তাকালো। তিথির চোখে মুখে ইস্প্রাব বিরাজ করছে। বুলবুলের সাথে কথা বলতে ভীষণ বিরক্ত লাগছে তার। ছেলেটাকে গো বেচারা ধরনের মনে হচ্ছে, যদিও তা নয়, তবে লোকটা অতি ভদ্রলোক। অতি ভদ্র ছেলেদের দেখতে পারে না তিথি। তার ভাষ্য, অতি ভদ্রদের অনেক সমস্যা থাকে, ভদ্রতা মূলত তাদের খোলস। অতি ভক্তি যদি চোরের লক্ষণ হয়ে থাকে, তবে অতি ভদ্রতা মূলত ডাকাতের লক্ষণ। সিনিয়র বলে এখনো সহ্য করে যাচ্ছে তিথি, নয়তো যে কোনো সময় তার রকচটা রূপটা বেরিয়ে আসবে। বুলবুল অসহায় দৃষ্টিতে আরেকবার তাকালো তার মুখের দিকে। মেয়েটা কি কিছু লুকাচ্ছে, নাকি আসলেই সে কিছু জানে না? বুলবুল নিচু স্বরে বলল, তুর্না যখন বের হয় তখন ওর মন মেজাজ কেমন ছিল? কোনো কারণে কি ও বিচলিত ছিল বা অস্বাভাবিক রকম কিছু? সেদিন বৃষ্টির পর যখন ফিরে এলো, দেখলাম ওর চোখ দুটো লাল। আমি জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, ও শুধু বলল কিছু হয়নি। ফিরে আসার পরই আবার বেরিয়ে গিয়েছিল? না, ও বের হয়েছে শুক্রবার সকালে। কোথায় যাচ্ছে কিছু বলে যায়নি? বলেছে ঋণ শোধ করতে যাচ্ছে, নিজের ইচ্ছের বিরুদ্ধে হলেও কিছু ঋণ চিরতরে শোধ করে দেওয়া উচিত। বুলবুলের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হলো। ঋণ শোধ? তুন্নার আবার কিসের ঋণ? ফজলু চাচার কাছে কি কেউ কোনো টাকা ধার পেত? সেই টাকাই ফেরত দিতে গেছে তুন্না। তবে ইচ্ছার বিরুদ্ধে কেন? বাবার মৃত্যুর পর সন্তান তার ঋণ তো স্বেচ্ছায় শোধ করে। বুলবুলের হিসাব মিলল না। ডান পক্ষ বাম পক্ষ মেলানোর বহু চেষ্টা করলো সে, অথচ ব্যর্থ হলো বারংবার। বসন্তের এক মহময় বিকেল। রহমান চৌধুরী তার বিশাল বাগান বাড়ির ঠিক মাঝখানে পাতা পাথরের টেবিলটিতে আয়েশ করে বসে আছেন। শীতের বিদায়ের পর বাগানটি এখন যেন নতুন করে প্রাণ পেয়েছে। চারিদিকে বসন্তের রাজকীয় উপস্থিতি বিরাজমান। রহমান চৌধুরীর মনটা আজ বিশেষ ভালো। তিনি এক দৃষ্টিতে বাগানের নীল অপরাজিতা লতাটার দিকে তাকিয়ে আছেন। তার এই নিঃসঙ্গ জীবনে গত 3 দিন হলো এক পশলা আনন্দের বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টির নাম তুন্না। অনাকাঙ্ক্ষিত অসাধ্য এই মেয়েটি হঠাৎ করেই যেন রহমান চৌধুরীর দুয়ারে হাজির হয়েছে। কিভাবে, কোনো উপায়, সে তথ্য রহমান চৌধুরী জানে না, জানতেও চায় না। শুধু জানেন তুন্না ওনার প্রাণহীন জীবনে এক ফোঁটা সঞ্জীবনী তরল ছিটিয়ে দিয়েছে। এখন তিনি জীবনী শক্তিতে পূর্ণ। মেয়েটা কত সহজ, কত মায়াবতী, অথচ ওনার কুলাঙ্গার ছেলেটা খাঁটি সোনার কদর করতে পারল না। পারবে কি করে? কথায় বলে না, রতনে রতন চেনে, শোরে চেনে কচু। নিজের ছেলেকে শোর ভাবতে একটুকু কার্পণ্য বোধ করল না রহমান চৌধুরী, বরং আরো কটু কোনো বিশেষণে বিস্ময়িত করতে না পারার দুঃখে কপাল চাপড়াতে ইচ্ছা করে। রহমান চৌধুরী একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললেন। তুনা এদিকে আসছে, পরনে তার বাসন্তী রঙের একটা সুতির 3 পিস। কি অসম্ভব মায়া মেয়েটির চোখে মুখে, কি অপার্থিব সৌন্দর্য। তুন্নার হাতে ট্রেতে করে 2 কাপ ধোয়া ওঠা চা আর কিছু সুগার ফ্রি বিস্কিট। খুব সাবধানে পা ফেলে বাগানের সরু পথ ধরে সে টেবিলের দিকে এগিয়ে আসছে। রহমান চৌধুরী ছেলের বউয়ের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলেন।
কেন যেন ওনার মনে হচ্ছে এক জীবনে সবটুকু প্রাপ্তির খাতা পূর্ণ হয়েছে ওনার। এখন সুখের মাঝেই বোধ হয় দুনিয়া ত্যাগ করবেন তিনি। অবশ্য এতেই ভালো হবে। এমন সুখের মরণ কয়জন মরতে পারে। তুন্না টেবিলের উপর চায়ের কাপ দুটো নামিয়ে রেখে মৃদু স্বরে বলল, বাবা আপনার চা, আর এই নিন বিস্কুট। দেখুন তো চায়ে চিনি ঠিকঠাক হয়েছে কিনা। রহমান চৌধুরী চায়ের কাপটা হাতে তুলে নিয়ে বললেন, চিনির হিসেব করে আর কি হবে, একটু আধটু সুগার বেড়ে গিয়ে মরে তো আর যাব না। তুন্না কপট রাগ দেখিয়ে বলল, আপনার যত বাজে কথা, এখানে মরার কথা আসছে কেন? আসবে কেন বলো তো? লোকে কথা আছে, অভাগার কপালে সুখ নাকি বেশি দিন সহ্য হয় না। আপনার বুঝি ভীষণ সুখ? সুখ তো বটেই, এই বয়সে মেয়েরে তো যত্ন যে বাবার কপালে জোটে তাকে নিঃসন্দেহে সুখীদের কাতারে অন্তর্ভুক্ত করা যায়। তাহলে সুখটা ভোগ করুন, শুধু শুধু মরার কথা কেন বলছেন? রহমান চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমি বলিনি তোমা, এটা প্রচলিত প্রবাদ। আপনি এসব বললে আমি কিন্তু আজই চলে যাব। আচ্ছা, বলবো না। তুন্না আলতো হেসে পাশের চেয়ারটায় বসলো। এই মানুষটাকে একটা কঠিন সিদ্ধান্ত জানাতে খুব যুদ্ধ করে সুদূর ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে সে। কিভাবে বলবে, কথা থেকে শুরু করবে, কিছুই বুঝতে পারছে না সে। এই মানুষটার এত খুশি স্তমিত করে দিতে সে বুকটা ভীষণ কাঁপছে তুন্নার। 6 মাস পূর্বের রহমান চৌধুরীর সাথে এই রহমান চৌধুরীর বিস্তর ফারাক। মানুষটার হঠাৎ করেই যেন বয়স অনেকটা বেড়ে গিয়েছে, দেখতে অতি বৃদ্ধ লাগছে। তুনার ইচ্ছে করে এই মানুষটির সাথে থেকে যেতে, কিন্তু কি করবে সে? কি ওরই বা করণী কি? রহমান চৌধুরীর স্ত্রী সন্তান, ওরাই তো ওনার দুঃখ বুঝতে পারে না। আর ও তো কথাকথিত ছেলের বউ, সেই সম্পর্কটাও চুকিয়ে দেবার চিন্তায় অস্থির হয়ে উঠেছে সে। কিন্তু সেই অস্ত্রতা প্রকাশ করার সাহস জুগিয়ে উঠতে পারছে না। রহমান চৌধুরী ওর দিকে তাকিয়ে পরম মমতায় বললেন, আমি কিন্তু ভীষণ চিন্তাবোধ করছি তৃষ্ণা। কেন বাবা? মানে? রহমান চৌধুরী আমতা আমতা করলেন। এতদিন পরে তুন্নার হঠাৎ করে ওনার সাথে দেখা করতে আসার বিষয়টি ঠিক পরিষ্কার নয়। শুধুমাত্র শ্বশুরকে দেখার জন্য এত দূর থেকে জার্নি করে তুন্নার নিশ্চয়ই আসেনি। এর পেছনে ওর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। রহমান চৌধুরী যে তুন্নার নিকট অতটাও গুরুত্বপূর্ণ নয় সেটা তিনি অনুভব করতে পারেন। যদিও তুন্না কখনো সেই সঠিক সত্যিটা ওনাকে উপলব্ধি করায়নি, তবুও উনি বুঝতে পারেন। তুন্না বলল, কি বলতে গিয়ে থেমে গেলেন বাবা? রহমান চৌধুরী অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, তুমি এখানে কেন এসেছো? সেদিনই তো বলেছি আপনাকে দেখতে এসেছি। বাবার কথা খুব মনে পড়ছিল, হঠাৎ মনে হলো আমার তো আরেকটা বাবাও আছে। সেই বাবা নিশ্চয়ই নিজের মেয়ের মনের দুঃখ বুঝবেন, এজন্যই তো এলাম। আমি আসাতে আপনি খুশি হননি? রহমান চৌধুরী লজ্জিত হলেন, নত মুখে বললেন, কি বলছো মা? খুশি হব না কেন? তুমি আমাকে দেখতে এসেছো, এর যে সুখ আর জীবনে আমার কি আছে? তবে মনে এত সংশয় কেন? না মানে, এতদিন পর হঠাৎ। রহমান চৌধুরীর বাক্য ঠিক সমাপ্ত করলেন না। তিনি তুন্নার মুখের দিকে হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তুন্না মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল। রহমান চৌধুরী বললেন, মা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? বসন্তের সুন্দর পরিবেশটা হঠাৎ করেই যেন কেমন ভারী হয়ে উঠল। রহমান চৌধুরী পাথরের টেবিলের উপর চায়ের কাপ নামিয়ে রাখলেন। তুন্না গত 3 দিন ধরে এই বাড়িতে আছে, কিন্তু সে তার আসল উদ্দেশ্যটা স্পষ্ট হচ্ছে না। তুন্না এখানে থাকলে বলে ওনার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তুন্না হঠাৎ করে এখানে চলে আসায় উনি ভীষণ চিন্তিত বোধ করলেন। তুন্না সরাসরি শ্বশুরের চোখের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে বলল, বাবা, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। তুন্নার কণ্ঠ ভীষণ শীতল। রহমান চৌধুরী টের পেলেন ওনার কপালে ঘাম জমছে। এত মায়াবতী একটা মেয়ে, এত শীতল গলা উনি মানতে পারছেন না। কেন মায়াবী তরুণী এত শীতল কণ্ঠের অধিকারী কেন হবে? উনি কপালের ঘাম মুছে জিজ্ঞেস করলেন, কি কথা মা? আপনি ঠিকই ধরেছেন, আমি শুধু আপনাকে দেখতে এসেছি তা নয়। আমি এসেছি আমাদের এই নামমাত্র সম্পর্কে ইতি টানতে। আমি ডিভোর্স চাই। রহমান চৌধুরীর হাসি মুখটা মুহূর্তে ম্লান হয়ে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি যেন হঠাৎ করে আরো 10 বছর মুড়িয়ে গেলেন। পাথরের চেয়ারে পিঠ ঠেকিয়ে তিনি একটা দীর্ঘ তপ্ত শ্বাস ছাড়লেন।
ওনার চোখের কোণটা ভিজে উঠেছে। কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, তোর না মারে, এই বুড়ো বয়সে আমাকে এমন শাস্তি দিস না। আমি জানি অধ্যায় তোর ওপর যে অন্যায় করেছে তার কোনো মাপ নেই, শুধু গায়ের রং দোহাই দিয়ে তোকে ঘর থেকে বের করে দিয়েছে। তাকে শাসন করার ভাষা আমার জানা নেই। ও মানুষটা একটু জেদি আর হটকারী। গায়ের রং নিয়ে ওর যে সংকৃতিকতা, সেটার জন্য আমি ওর বাবা হয়ে লজ্জিত। কিন্তু মা, ডিভোর্সের সিদ্ধান্তটা সঠিক নয়। একটু সময় দিয়ে দেখ। অধ্যায় কিন্তু খারাপ ছেলে নয়। সম্পর্কটাকে এতটা ঠুনকো বিষয় ভাবিস না। রহমান চৌধুরী আবেগে তুমি থেকে তুই সম্বোধনে নেমে এলেন। উনি ভীষণ অসুস্থ বোধ করছেন। এই অসুস্থতা নতুন নয়, প্রায়ই বুকটা কেমন যেন ভার লাগে, প্রচণ্ড চাপ অনুভব করে বুকে। আজ যেন চাপটা বাড়ছে। উনি ফের বহু কষ্টে বললেন, তাছাড়া আদিলের কাছে শুনেছি এখনও তোকে ডিভোর্স দিতে চাইছে না। তুন্না একটা হাসি হাসলো। তার মনে পড়ে গেল অধ্যায়ের সেই নির্মম কথাগুলো। যখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তখনকার কাপুরুষের মতো নিস্পৃহা থাকার দৃশ্যগুলো। কালো বলে তাকে যোগ্য মনে করেনি অধ্যায় এবং তার মা শর্মিলা চৌধুরী। অথচ সেই অধ্যায় এখন কেন যেন তুন্নাকে ছাড়তেই চাইছে না। হয়তো তার অহংকারের আঘাত লাগবে। দ্য গ্রেট অধ্যায় চৌধুরীর বউ তাকে ডিভোর্স দিয়েছে, এই তথ্য ফাঁস হলে ওর ইমেজ নষ্ট হবে। তুন্না বলল, ও কেন ডিভোর্স দিতে চাইছে না সেটা আমি জানি না বাবা। ও ঢাকায় নিজের মতো রাজত্ব করছে, আর আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে মুক্তি চাইছি। আপনি দাঁড়িয়ে থেকে আমাকে এই বন্ধনে জড়িয়েছেন, এখন আপনি দাঁড়িয়ে থেকে মুক্তির ব্যবস্থা করে দিন। ও আমাকে পছন্দ করে না, অথচ আটকে রেখে কষ্ট দিতে চায়। এটা কোন ধরনের বিচার আপনিই বলুন। রহমান চৌধুরী বাগানের চন্দ্রমল্লিকাগুলোর দিকে তাকিয়ে রইলেন। অধ্যায় তার একমাত্র ছেলে, কিন্তু তার কর্মকাণ্ডে তিনি সব সময় বিরক্ত। অনেকটা সময় পর তিনি নিচু স্বরে বললেন, অধ্যায় চট্টগ্রাম আসছে, ও নাকি তোর সাথে কথা বলতে চাই। উনি আসছেন মানে আমি কোথায় আছি সেটা উনি জানলেন কিভাবে? তুন্না বিস্মিত হয়ে প্রশ্ন ছুড়ল। রহমান চৌধুরী আমতামতা করে বললেন, আমি বলেছি। তুন্না ক্ষুব্ধ কণ্ঠে বলল, আপনি এটা ঠিক করেননি বাবা। রহমান চৌধুরী নিচু স্বরে বললেন, ও এখন বুঝতে পেরেছে তোর গুরুত্ব। ওনার বোঝার সময় পার হয়ে গেছে বাবা। আত্মসম্মান বড় বিষয় বাবা। আমি এখন বুঝেছি সম্মান কি জিনিস। অধ্যায় আমাকে শুধু অবজ্ঞা করেছে। আমি আর এক মুহূর্ত ওর সাথে জড়িয়ে থাকতে চাই না। এমনিতেও আমাদের বিয়ের আইনি কোনো জটিলতা নেই, ধর্মমতে ছাড়াছাড়ি হলেই হবে। ভালোই হলো উনি আসছেন, আপনার সামনে সব ফয়সালা হয়ে যাবে। রহমান চৌধুরী এবার পরম মমতায় তুন্নার হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। আকুতি ভরা টলটলে কণ্ঠে বললেন, তোর না মা, আমি জানি ও তোর ওপর খুব অন্যায় করেছে, কিন্তু ও চট্টগ্রামে পৌঁছলে তোমরা দুজনে একবার সামনাসামনি বসো। আমি চাই না ছোট একটা ভুলে আমার ছেলে আর ছেলের বউর ঘরটা এভাবে ভেঙে চুরমার হয়ে যাক। যে ঘর গড়েই ওঠেনি তার নতুন করে ভাঙবে কি বাবা? অধ্যায় এসেছে, হয়তো ও ক্ষমা চাইবে তোমার কাছে। আমার কথাটা রাখিস মা, তাকে শেষবারের মতো ক্ষমা করে দিস। তুন্না হাতটা সরিয়ে নিল। সে জানে এই মানুষটি তাকে মেয়ের চেয়েও বেশি ভালোবাসেন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তো আর ওই মায়াজালে আটকে থাকা যায় না। সে নিচু স্বরে বলল, বাবা আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ, কিন্তু যে সম্পর্কের কোনো ভিত্তি নেই, যেখানে দিনের পর দিন আমাকে অপমানিত হতে হয়েছে, সেখানে টিকে থাকা অসম্ভব। এতটুকু বলে প্রবলিত শ্বাস ছাড়ল তুন্না। কঠিন মুখে বলল, ক্ষমা চাইলেই সব ফিরে আসে না বাবা। গায়ের রং কালো বলে যে আমাকে ঘর থেকে বের করে দিতে পারে, সে আর যাই হোক আমার জীবন সঙ্গী হওয়ার যোগ্য নয়। আমি আমার সিদ্ধান্তে অটল। অধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসে উঠেছে। এসি বাস। বাসটি চলছে খুব দ্রুত। এটাকে বাস না বলে বিমানই বলা যায়। পেছনে লাল অক্ষরে বড় বড় করে লেখা এনা পরিবহন, আবার নিচে ছোট করে লেখা সড়ক পথে আকাশযানে সুখ। অধ্যায় এই ট্যাগ লাইনটি দেখে বেশ মজা পেয়েছে। তাকে দ্রুত চট্টগ্রামে পৌঁছাতে হবে। এই জন্য আকাশযানের ব্যবস্থাই নেই তো কি হয়েছে, আকাশযানের আনন্দ দেওয়ার উপযোগী বাস তো আছে। সে আয়েশ করে নিজের সিটে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। মনে মনে ফোন দিয়ে আসছে কিভাবে তুন্নাকে বিপাকে ফেলা যায়।
যা চীনা ঝোঁকের মতো এই মেয়ে ডিভোর্সের জন্য লেগেছে, তাকে মানানো আনা বেশ কষ্টসাধ্য ব্যাপার হবে। অধ্যায় নিয়ত করেছে অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, ক্ষমা টমা না হয় চেয়ে নেবে। বই তো, বইয়ের কাছে ক্ষমা চাওয়াতে দোষ কিছু নেই। তবে যত যাই হোক, ডিভোর্স দেওয়ার ক্ষমতা তো তুন্নার হাতে নেই। সুতরাং নিশ্চিত অধ্যায় ভুলেও এই 3 অক্ষরের তৈরি শব্দটা নিজ মুখে উচ্চারণ করবে না। তাকে তুন্না যা বলার বলুক, যা ইচ্ছা করুক, সে তাকে মুক্ত করে দিলেও পরিপূর্ণভাবে প্রেম করার স্বাধীনতা পেয়ে যাবে। এটা তো অধ্যায় হতে দিতে পারে না। কোনো মেয়ে অধ্যায়কে রিজেক্ট করে অন্য কাউকে বেছে নিয়েছে এমন ঘটনা ঘটতে কখনোই দিবে না সে। আবার মেয়েটি কিনা তার বিয়ে করা বউ, এতে করে তার কি প্রেস্টিজ থাকবে? সবটাই কি প্রেস্টিজের চিন্তা? অধ্যায় বুঝতে পারে না। তবে আজকাল তার এত উদাস উদাস লাগে কেন? মন চায় তুন্নাকে গিয়ে ডিস্টার্ব করতে, ইচ্ছা করে মেয়েটার গলায় ঝুলানো ওড়নাটাকে কেড়ে নিয়ে নিতে, অতপর কুৎসিত নজর বুলিয়ে দেখতে তার শ্যামারঙ্গা দেহটিকে, দেহের প্রতিটি ভাঁজ পরিমাপ করতে। কি সব বাজে নিষিদ্ধ সব আকাঙ্ক্ষা জেকে বসে মনে। অবশ্য বাজে কিছু তো নেই, বিয়ে করা বউকে ভালোবাসার সম্পূর্ণ অধিকার আছে তার। দেনমোহর পরিশোধ করেই তো বিয়ে করেছিল, যদিও টাকাটা রহমান চৌধুরী দিয়েছেন, তাতে কি? অধ্যায়ে নিজেকে খুব হ্যাংলা হ্যাংলা লাগছে। কি রকম বইয়ের পিছু পিছু চট্টগ্রাম গিয়ে হাজির হচ্ছে সে, অথচ এই 6 মাসে বাবাকে দেখতে যাওয়ার সময় পেল না। বাবা তো আর এমনি এমনি তাকে কুলাঙ্গার পুত্র বলে না, কথা সম্পূর্ণ যুক্তি আছে। আজকাল তুন্নাকে ভাবতে গেলেই কেমন যেন বুক ধুকভুক করে। অতিরিক্ত চিন্তা করতে গেলে নিজেকে কেমন পাগল পাগল লাগে। আচ্ছা, অতিরিক্ত চিন্তায় পাগল হয়ে গেলে সে কি করবে? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে না? নিশ্চয়ই বাবা মা এটা হতে দিবে না। আচ্ছা, সত্যি যদি কখনো এমন হয় যে অধ্যায় সত্যি সত্যি পাগল হয়ে গেছে, তখন তুন্না কি করবে? খুশি হবে নিশ্চয়ই। অধ্যায় খেয়াল করলো নিজেকে পাগল ভাবতেই তার ভালো লাগছে। পাগলের কোনো চিন্তা নেই, নিশ্চিত মনে তারা ঘুরে বেড়ায়। আদিলকে ফোন দিয়ে একটু ঘাবড়ে দেবার চিন্তা করলো অধ্যায়। ছেলেটার সাথে হেয়ালি করতে বেশ ভালো লাগে, দুলাভাই বলে কথা। আদিল যদি শুনে সে পাগল হয়েছে, তবে কী রূপ প্রতিক্রিয়া হবে তার? সে ফোন লাগালো আদিলের নাম্বারে এবং প্রথমবারই ফোন ধরলো আদিল। অধ্যায় বেশ গম্ভীর কণ্ঠে বলল, বন্ধু, ভালো একটা রিহ্যাবে সন্ধান দিতে পারবি? আদিল আন্তরিক গলায় প্রশ্ন করল, কেন, কার কি হয়েছে? তুর্নার যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছি, অথচ আমি তাকে একটুও পছন্দ করি না। কয়েকদিন রিহ্যাবে কাটিয়ে আসলে বোধহয় ঠিক হয়ে যাব। জীবনে এত প্রেম করেছি, কিন্তু এমন অনুভূতি হয়নি। তুর্নার পাশাপাশি থাকলেই আমার বুক ধুকপুক করে, মনে হয় হার্ট অ্যাটাক হবে। আমার বোধহয় একবার হার্টের ডাক্তার দেখানো উচিত। এই, তোর মামা না হার্ট সার্জন? তুই একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা কর। এমন চলতে থাকলে খুব শীঘ্রই তুই তোর বন্ধুকে হারাবি। আমি এত দ্রুত মরতে চাই না বন্ধু, আরও অনেক প্রেম করতে হবে আমার। সমাজ কল্যাণ বিভাগের ফার্স্ট ইয়ারের একটা সুন্দরী মেয়েকে খুব ভালো লেগেছে, ওর সাথে প্রেম করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য ডাক্তার দেখিয়ে সুস্থ থাকতে হবে। তো প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ও যদি বুলবুলি পাখির সাথে প্রেম করতে পারে, আমি কেন প্রেম করব না? ওকে দেখিয়ে দেব প্রেম ওর বাপদাদার সম্পত্তি নয়। আদিল বিস্মিত হতবিলম্ব হয়ে চুপ রইল ক্ষণকাল। এই আলালের ঘরের দুলাল এতটুকু বুঝতে পারছে না তুন্না তার প্রকৃত ভালোবাসা। আশ্চর্য, ঘরে জলজান্ত বউ রেখে এখনো অন্য মেয়েদের সাথে প্রেম করার এত নেশা ওর। একে দুবেলা ঝাড়ু দিয়ে পেটানো উচিত। কানে ফোন ধরে রেখে আদিল বিড়বিড় করে বলল, ক্যারেক্টারলেস। তুই কি আমাকে গালি দিলি? না বন্ধু, তুমি পূজনীয় ব্যক্তি, তোমাকে তো জাদুঘরে সংরক্ষণ করে রাখা উচিত। দেশের অমূল্য সম্পদ তুমি। তাহলে সেই সম্পদ রক্ষার গুরুদায়িত্ব খুব নিষ্ঠার সাথে পালন করো বন্ধু। পুরস্কার স্বরূপ ইতিহাসের পাতায় তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আদিল সচেতন ব্যক্তি। অধ্যায়ের মতো এমন বাউন্ডারিলেস ছেলে ধীরে ধীরে তুন্নার প্রতি দুর্বল হচ্ছে, অথচ একটা কালো মেয়ের প্রতি ভালোবাসা জন্মানোর বিরুদ্ধে সোচ্চার অধ্যায়। নিজের গর্ব আর আত্মগরিমা বিসর্জন দিয়ে তুন্নাকে ভালোবাসার তীব্র অনীহা তার। মেয়েটার মাঝে আছেই বাকি, বাধ্য হয়ে বিয়ে করেছে বলে তাকে ভালোবাসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিয়ে জোর করে দেওয়া গেলেও জোর করে ভালোবাসা হয় না। অধ্যায় তুন্নাকে ভালোবাসে না। তার ভাষ্য, এমন মেয়েকে ভালোবাসা যায় না। রুগ্ন দেহ, কালো গায়ের রং, চোখের নিচে ডার্ক সার্কেল, খোরাকৃতির নাক, বিশ্রী ঠোঁট জোড়া, মাথায় অদ্ভুত পেঁচানো তেল চুকচুকে চুল, যা সর্বক্ষণ এলোমেলো থাকে। এমন একটা মেয়েকে ভালোবাসা যায়? অথচ সেই মেয়েটার প্রতি অধ্যায় চৌধুরী দুর্বল হচ্ছে প্রতি মুহূর্তে। আর এই চরম সত্যিটা মানতে যত রাজ্যের আড়ষ্ঠতা অধ্যায়ের। এই জন্যই বুঝি এত নাটকীয় আয়োজন। আদিল হাসলো মিটমিটিয়ে। ফোনের ওপাশে অধ্যায় উদ্গ্রীব হয়ে আছে, সে কি বলে সেটা শোনার জন্য। আদিল ধীর স্থিরভাবে বলল, তুর্নাকে ভালোবেসে এলোমেলো হয়ে যাচ্ছিস তুই, অথচ স্বীকার করতে ভয় পাচ্ছিস। এত ভীতু তুই অধ্যায় চৌধুরী? অধ্যায় ফট করে ফোন কেটে দিল। রাগে শরীর কাঁপতে লাগলো তার। না, ওই কুৎসিত দেখতে মেয়েটাকে সে মোটেও ভালোবাসে না। আদিলের ওপর অপরিশ্রয়মান রাগ জমা হলো মনে। বন্ধু নামের কলঙ্ক একটা। বাসের জানালা দিয়ে বাইরে তাকালো অধ্যায়। জানালার বাইরে দৃষ্টি দিতেই অধ্যায়ের শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। মুহূর্তের মধ্যেই যেন পুরো পৃথিবীটা থমকে দাঁড়িয়েছে। প্রচণ্ড গতিতে ধেয়ে আসা এক দানবীয় ট্রাকের সাথে তাদের বাসটি মুখোমুখি সংঘর্ষ হলো। কান ফাটানো ধাতব শব্দে কম্পিত হয়ে উঠল চারপাশ। বাসটি প্রচণ্ড এক ঝটকায় নিয়ন্ত্রণ হারালো বোধহয়। অধ্যায়ের মনে হলো তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বাসের ভেতরটা আর্তনাদ করে আতঙ্কে নরক কুণ্ডে পরিণত হয়েছে। বিশাল বাসটি যেন শূন্যে ভাসছে। খেলনার মতো দুলতে দুলতে বাসটি রাস্তার সীমানা ছাড়িয়ে গেল। চাকাগুলো যখন পিচ ঢালার পথ ছেড়ে শূন্যে ভাসলো, তখন অধ্যায়ের চোখের সামনে মৃত্যুর ছায়া গাঢ় হয়ে এলো। নিচে গভীর খাদ যেন হাঁ করে গিলে খেতে চাইছে পুরো বাসটাকে। এক অদ্ভুত অবিকর্ষের টানে বাসটি খাদের দিকে হেলে পড়ছে। আর সেই সাথে অধ্যায়ের মনের ভেতর তুন্নার সেই অগোছালো চেহারাটা শেষবারের মতো ঝিলিক দিয়ে উঠল। বুঝে এলো দু চোখ পৃথিবী নামক গ্রহের সাথে কি চিরতরে সম্পূর্ণ চুকে গেল অধ্যায়ের। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। সাজের লালিমা ফিকে হয়ে চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসতে শুরু করলো। তুন্নার মনাকাশে আজ মন খারাপের মেঘ জমেছে। সে ড্রয়িং রুমের সোফায় বসে আছে, তার হাতে একটি বই। কিন্তু গত আধ ঘন্টায় সে একটি পাতাও উল্টায়নি। ইচ্ছে করছে না। তার দৃষ্টি বারবার সদর দরজার দিকে চলে যাচ্ছে। অধ্যায় আসার কথা ছিল। সে কি তার অপেক্ষা করছে? লোকটা জেদি, একগুঁয়ে এবং প্রচণ্ড রকমের বিরক্তিকর। এ কথা তুন্না মনে মনে হাজারবার জপলেও এখন তার বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগছে। কেন লাগছে? ওই অসভ্য মানুষটা আসতে দেরি করছে বলে? নাকি লোকটার এলেই মুক্তি নিবে সে কারণে? মুক্তি তা সত্যি মুক্তি, নাকি মেয়েদের জীবনের সবচেয়ে গাঢ় কলঙ্ক? স্বেচ্ছায় কলঙ্কিত হবার স্বাদ জেগেছে তুন্নার। সে কি খুব হঠকারিতায় বসে কোনো সিদ্ধান্ত নিয়েছে? না, সে রাতের পর রাত এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে। ভালো কিছু সন্ধান সে পায়নি। তবে আর সমস্যা কোথায়? তবুও লোকটার না আসায় তার মনটাকে এত উদ্ঘৃণ্য করছে কেন? লোকটার থেকে মুক্তি পাওয়ার খুব কি তাড়াতাড়? এই জন্যই অপেক্ষার প্রহর গুনছে। রহমান চৌধুরী নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছে। তুন্না কয়েকবার নক করেছিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। ছেলের উপর ওনার অভিমানের অন্ত নেই, কিন্তু সেই অভিমানের আড়ালে যে পাহাড় সম দুশ্চিন্তা লুকিয়ে আছে তা তুন্না ভালো করেই জানে। আধ ঘন্টা অন্তর অন্তর ঘর থেকে ওনার গম্ভীর গলার কাশি শোনা যাচ্ছে, যা জানান দিচ্ছে যে তিনি এখনো জেগে আছে এবং কারো জন্য অপেক্ষা করছে। সেই অপেক্ষার অবসান ঘটলে সবচেয়ে কষ্ট বোধ হয়
তিনি পাবেন, কারণ অপেক্ষার সাথে সাথে যে সম্পর্কেও অবসান ঘটবে, যেই সম্পর্কটা তিনি এত আহ্লাদ করে জুড়িয়েছিলেন, সেই সম্পর্কের এত বাজে বিচ্ছেদ সহ্য করতে ওনার যে বড্ড কষ্ট হবে। রাত 9টা বাজলো। তুন্না রান্নাঘর থেকে খাবার গুছিয়ে ডাইনিং টেবিলে রাখলো। এরপর ধীর পায়ে রহমান চৌধুরীর ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো, মৃদু স্বরে ডাকলো। বাবা, রাত অনেক হয়েছে, খেয়ে নেবেন, চলুন। ভেতর থেকে রহমান চৌধুরীর ভারী কণ্ঠ ভেসে এলো। মারে তুই খেয়ে নে, আমার শরীরটা ভালো লাগছে না, খিদেও নেই। তুন্না তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই খিদে নেই কথাটা ওনার দুশ্চিন্তা এবং অভিমানের কথা। ছেলে আসার অপেক্ষায় আছেন তিনি। এই মানুষটি না খেলে যে নিজেই বা কি করে খাবে। অধ্যায় মানুষটা তার কাছে বিভীষিকার মতো হলেও বর্তমানে তার অনুপস্থিতি তুন্নাকে এক অজানা অস্থিরতায় ডুবিয়ে দিচ্ছে। সে আবার সোফায় গিয়ে বসলো, হাতে ফোনটা নিল। একবার কি ফোন করবে? না, ডিভোর্সে বসা একটা মেয়ের পক্ষে এটা মানান নয়। আত্মসম্মানে বাঁধবে তার, কিন্তু অস্ত্রতা তো আর সম্মানের ধার ধারে না। সে নিজস্ব ভঙ্গিতে হু হু করে বেড়ে চলছে, কপালে ফুটছে দুশ্চিন্তার রেখা। রাত 10টা, এরপর 11টা। ঘড়ির কাঁটা আজ মন্তর গতিতে চলছে। চারিদিকে নিস্তব্ধতা তুন্নার ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছে যেন। সে উঠে গিয়ে আবার রহমান চৌধুরীর দরজায় নক করলো, ডাকলো। বাবা, আপনি কি জেগে আছেন? রহমান চৌধুরী জবাব দিলেন না, তবে দরজা খুলে বেরিয়ে এলেন। ওনার চোখ দুটো লাল। উনি কি কাঁদছিলেন? কিন্তু তাই বা কি করে হয়? নিজের ছেলের প্রতি এতটাও স্নেহ ওনার নেই যে ছেলের আগমনের দেরিতে চোখের জল ফেলবেন? ছেলে কুম্ভকর্ণ হওয়ার কারণে সহ্যই করতে পারে না। রহমান চৌধুরী নিজের মোবাইল ফোনটা শক্ত করে ধরে রেখেছেন। তুন্না উদ্গ্রীন্ন গলায় বলল। বাবা, আপনার ছেলে তো এখনো এলো না। উনি কখন বেরিয়েছিলেন? রহমান চৌধুরী গম্ভীর গলায় বললেন। ও ভোরেই বাসেই ও রওনা হয়েছে, আমাকে ফোন করে বলেছিল। আপনি আর ফোন করেননি? করেছি, ফোন বন্ধ বলেছে। রহমান চৌধুরীর গলা অজানা আশঙ্কায় কাঁপছে। অধ্যায় তো এমন করে না। হাজার হোক, ও জানে এখানে বৃদ্ধ বাবা আর নামমাত্র স্ত্রী তার অপেক্ষায় আছে। তুন্নার বুকের ভেতরটা হঠাৎ ছ্যাদ করে উঠল। এমন হবার কারণ অবশ্য তুন্না জানে না। মানুষটাকে সে ঘৃণা করে। যাকে ঘৃণা করে তার জন্য বুক ছ্যাদ করে উঠার পশ্চাতে অনেক কারণ থাকে। বিশেষ একটা উল্লেখযোগ্য কারণ হলো সে মানুষটিকে ভালোবাসে। কিন্তু একই সাথে একটা মানুষকে ভালোবাসা ও ঘৃণা করা যায় না। তুন্না মনে মনে নিশ্চিত হলো সে অধ্যায়কে ভালোবাসে না। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনার খবর শোনা যায়। কেন যেন রহমান চৌধুরীর মাথায় এ জাতীয় একটা কুচিন্তা এলো। বাবা বলেই কি না কে জানে, বুকের ভেতর তপ্ত এক স্রোত বয়ে গেল। তুন্না দেখলো রহমান চৌধুরীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি ঘন ঘন শ্বাস নিচ্ছে। তুন্না নিজেকে সামলে নিয়ে বলল। উনি কি বাসে আসবেন? রহমান চৌধুরী সম্মতিসূচক মাথা নাড়লেন। তুন্না নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল। হয়তো বাসের চাকা পাংচার হয়েছে বাবা, কিংবা জ্যামে আটকে আছে। ফোনে চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যেতে পারে, আপনি চিন্তা করবেন না। রহমান চৌধুরী সবাই ধপ করে বসে পড়লেন। ওনার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে বলল, বিড়বিড় করে বললেন। কোলাঙ্গার ছেলেটাকে আমাকে কোনোদিন শান্তি দিল না, কিন্তু কেন যেন খুব ভয় লাগছে রে তুন্না। তুই কি একবার ফোন করবি ওকে? হয়তো তোর ফোন ধরবে। তুন্না স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে ফোন করতে চায়, খুব করে চায়, কিন্তু তার হাত কাঁপছে। আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে ফোন করাটা ভালো দেখায় না। সে আমতা আমতা করে বলল। কিন্তু বাবা, ফোন তো বন্ধ। রহমান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। বুকটা ভার লাগছে খুব। কেন যেন খুব বিপদ বিপদ গন্ধ পাচ্ছেন তিনি। শর্মিলাকে কি একবার ফোন করবেন? এত দিনের ভাঙ্গন ধরা দাম্পত্য কি ছেলের বিপদের আশঙ্কায় একটু সজীব হবে? রহমান চৌধুরী তো পরিবার নিয়েই বাঁচতে চায়, কিন্তু ওনার ভাগ্য বিড়ম্বনা এতটা বিস্তর যে শুভ কিছু হয় না। অজানা আশঙ্কায় বুক কাঁপে তার। হাসপাতালের করিডোর জুড়ে এক ভারী নিঃশব্দ বিরাজ করছে। তার সাথে যুক্ত হয়েছে ফিনাইলের কড়া গন্ধটা। চৌধুরী পরিবার আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে। দরজার ওপর লাল বাতি জ্বলছে। এটা কি অধ্যায়ের জীবনের শেষ সলতেটুকু আগলে রাখার এক প্রবল চেষ্টা? কে জানে।
ভেতরে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। অ্যাক্সিডেন্টের খবর তারা পেয়েছে স্থায়ী লোকজনের কাছে। অধ্যায়ের ফোনটা দূরে ছিটকে পড়েছিল। কয়েকজন বন্ধু ফোন খুঁজে পেয়ে চালু করলে রহমান চৌধুরীর কল আসে। তখনই খবর দেওয়া হয় গাড়িটা চট্টগ্রাম শহরের কাছাকাছি এসেই অ্যাক্সিডেন্ট করেছে। জীবিত সবাইকেই কাছের হসপিটালে ভর্তি করা হয়েছে। শর্মিলা চৌধুরী হাসপাতালের মেঝের এক কোণায় পাথরের মতো বসে আছেন। ওনার মাথায় চুল অবিন্যস্ত, চোখের জলে গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে। একটু পরপরই ফুপিয়ে উঠছেন তিনি। স্বামী ওনার পাশে বসে কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শর্মিলা চৌধুরীর বিলাপ থামানো দেয়। তিনি বুক চাপড়ে বলতে থাকেন,